আজকে আপনাদের সামনে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় নেতা ফিরহাদ হাকিম তার একটি মন্তব্য দেখিয়ে পর্বটা শুরু করব। তিনি বলছেন যে বড় হয়ে কি আমার সঙ্গেও এমন হবে? ধর্ষণ নিয়ে নাতনি এমন প্রশ্ন করলে কি জবাব দেব? উদ্বিগ্ন মেয়র। সত্যি জানি না যে একেবারেই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, কিন্তু ফিরহাদ হাকিম তার নাতনিকে কিভাবে বোঝাচ্ছেন যে তার সঙ্গে বড় হলে এই রকম ঘটনা ঘটবে কিনা, এর উত্তরে ফিরহাদ হাকিম মহাশয় কি বোঝাচ্ছেন সেটা আমাদের জানা নেই। তবে হ্যাঁ, উত্তরটা কিন্তু অত্যন্ত সহজ, যে যদি তার দাদু যে দলটায় বর্তমানে করছে তাদের দল পশ্চিমবঙ্গকে ততদিন পর্যন্ত শাসন করে, তাহলে কিন্তু এই ধরনের অত্যাচারের ঘটনা দিন দিন বেড়েই চলবে। এ কথা একেবারেই পরিষ্কার, এবং এ কথার মধ্যে কোনো জল বা কিচ্ছু নেই। সেটা বোধহয় তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন, তাদের বাড়ির যারা মহিলারা রয়েছেন, তারাও এখন বুঝতে শুরু করে দিয়েছেন। সেই কারণেই বোধহয় এই ধরনের প্রশ্নগুলো তারা করছেন। তার কারণ আরজি করের কাণ্ডগুলো শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের টলিয়ে দিয়েছে এমন নয়, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের বাড়ির মহিলাদেরও কিন্তু আনসার সম্ভবত এই সমস্ত নেতৃত্বরা দিতে পারছেন না, তারা এতটাই অযোগ্য। এবং পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, ততদিন কিন্তু কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজগুলিতে সন্দীপ ঘোষের মতো সমস্ত একেবারেই মহাপুরুষরা তারা একেবারেই অধ্যক্ষের বা বিভিন্ন রকমের উচ্চ আধিকারিকের পদগুলো তারা ধরে রাখবেন। এবং তৃণমূল কংগ্রেসকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করে ব্যবসা চালানো যায়, কিভাবে লাশ পর্যন্ত বিক্রি করে দেওয়া যায়, সেই সমস্ত চক্রান্তগুলো ততদিনই চলবে যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং যতদিন এই সমস্ত মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষের নাম সন্দীপ ঘোষ। আপনাদের আজকে পর্বের শুরুতেই অত্যন্ত ইন্টারেস্টিং একটা ছবি দেখাবো, যে ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কত কাছের লোক ছিল এই সন্দীপ ঘোষ। আসুন, এটা ইন্ডিয়া টুডে প্রকাশ করেছে, এবং 30শে জুন 2022 সাল, সেই দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্থডে উইশ করেছেন এই অধ্যক্ষ, যাকে গোটা পশ্চিমবঙ্গ এই মুহূর্তে কালপ্রিট বলে মনে করছেন এই ঘটনাকে নিয়ে। এবং আরজি করে যা যা চলতো, সেখানকার ছাত্রছাত্রীরা এই সন্দীপ ঘোষ সম্পর্কে যা যা বিবরণ দিচ্ছেন, এহেন সন্দীপ ঘোষকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বার্থডে গ্রিটিং এ কিভাবে তিনি সম্বোধন করেছিলেন বা তাকে উইশ করেছিলেন, আসুন আপনাদের পড়ে শোনাই। ডিয়ার প্রফেসর ঘোষ, প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টিয়েস্ট গ্রিটিং অ্যান্ড বেস্ট উইশেস অন ইউর বার্থডে। May you fulfill all your dream and may your life be blessed with more happiness, success and good health in days ahead. I also wish your family member all the very best. With regards, your sincerely Momota Banerjee. দেখতেই পাচ্ছেন প্রফেসর সন্দীপ ঘোষ, লাস্টে লেখা রয়েছে প্রিন্সিপাল অফ আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দেখতেই পাচ্ছেন 2022 সালে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় বার্থডে উইশ করেছিলেন এহেন ব্যক্তিকে, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে ওখানকারই ডেপুটি সুপার একেবারেই ভুরি ভুরি অভিযোগ স্বাস্থ্য দপ্তরে এমনকি অ্যান্টি করাপশন উইংসে তুলে দিয়েছেন। তা সত্ত্বেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালে একেবারে গদগদভাবে তাকে বার্থডে গ্রিটিংস পাঠাচ্ছেন। এইটাই হচ্ছে সম্পর্ক, এবং এই কারণেই আমরা দেখলাম যে সন্দীপ ঘোষ এত বড় একটা ঘটনার পরেও পুলিশের জেরার মুখে তাকে পড়তে হলো না। এবং সেটা ছেড়েই দিন, তিনি যখন ঘোষণা করলেন যে তিনি সমস্ত সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন, কোনো পদে তিনি থাকতে চাইছেন না, হঠাৎ করে রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারেই 4 ঘন্টার মধ্যে তাকে প্রাইজ পোস্টিং দিয়ে দিলেন। এই হচ্ছে সন্দীপ ঘোষ, আর এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের মধ্যে কেমিস্ট্রি। এই কারণেই পশ্চিমবঙ্গের মানুষজন এতটা ক্ষিপ্ত। এবং ফিরহাদ হাকিম তার নাতনিকে যে প্রশ্নটা করেছেন তার উত্তর হচ্ছে যে যতদিন মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ততদিন কিন্তু এই সমস্ত ঘটনাগুলো বেড়েই চলবে। এই ঘটনা থেকে মুক্তি পাওয়ার আশা খুবই কম। কেন আপনাদের সামনে বলছি, আরো একটা ছোট্ট ঘটনা আপনাদের দেখাবো। বিশ্বাস করুন, আনন্দবাজার পত্রিকা বা যে কোনো সংবাদপত্র আপনারা যদি রেগুলারলি একটু ফলো করেন, দেখবেন এই নারী নির্যাতনের ঘটনার খবর অন্তত প্রত্যেক দিন নিয়ম করে আপনারা একটা বা দুটো পেয়ে যাবেন। দেখুন, আমি দেখাচ্ছি, গতকালই দেখুন একটা খবর, মুর্শিদাবাদের স্কুল ছাত্রীকে গণধর্ষণে 4 জন অভিযুক্তই গ্রেপ্তার, পরিবার বলছে এবার উপযুক্ত বিচার চায়। এবং ঘটনাটি ঘটেছিল 11ই অগস্ট। বুঝতেই পারছেন যে প্রত্যেক দিন এই ধরনের নতুন নতুন কিন্তু ধর্ষণের অভিযোগ আমাদের এই রাজ্যে আসছে। আপনারা সোশ্যাল মিডিয়া যদি একটু ফলো করেন বা যে কোনো যদি সংবাদ মাধ্যম ফলো করেন, দেখতে পাবেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কি সুন্দর আমাদের রাজ্যকে উপহার দিয়েছেন। তবে যারা ভাবছেন যে এই সমস্ত করাপশনের সঙ্গে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনো সম্পর্ক রয়েছে,
সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী? সত্যি কি তৃণমূল কংগ্রেস এর জন্য দায়ী? কারণ ধর্ষণের মতো ঘটনা তো গোটা দেশের সব জায়গায় ঘটছে। সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা যায়? আসুন, যারা এই প্রশ্নটা তুলছেন তাদেরকে আরো একটা আজকে মারাত্মক খবর দেখায় এবং সেই খবরটা আপনাদের শোনাবো। এবং সেই খবরটা শুনলেই বুঝতে পারবেন যে কি করে এই সন্দীপ ঘোষদের এত বাড়াবাড়ি এবং কি করে প্রত্যেকটি কলেজে এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড ঘটে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে এবার যে খবরটা আপনাদের সামনে বলতে চলেছি। দেখুন, আনন্দবাজার পত্রিকার আরো একটা আপনাদের পর্ব দেখাচ্ছি। ছাত্রীকে তৃণমূল করতে চাপ, মেডিকেল কলেজের ডিন বদল, কাজ থেকে বিরত থাকার নির্দেশ 4 অধ্যাপককে। ভাবুন যে একজন ডাক্তার ছাত্রী, তাকে কলেজের 4 অধ্যাপক মিলে ক্রমাগত চাপ দিচ্ছিলেন যে তোমাকে তৃণমূল কংগ্রেস এই দলটা করতে হবে। যদি তুমি তৃণমূল কংগ্রেস নামক এই পার্টিটা করো তাহলে সমস্ত সুযোগ সুবিধা তুমি পাবে, আর যদি তৃণমূল কংগ্রেস না করো তাহলে তোমার বিরুদ্ধে কিন্তু আমরা কমপ্লেন করব। এবং অভিযোগ হচ্ছে এই ছাত্রীর বাবা, তিনি একজন সরকারি কর্মচারী, তাকে পর্যন্ত বদলির হুমকি দেওয়া হয়েছে। তার কারণ এই ছাত্রীটা মাথা নোয়াতে চায়নি যে কেন তৃণমূল তাকে করতে হবে। রাজ্যের কোনো একটা মেডিকেল কলেজে তিনি ছাত্রী হিসাবে পড়ছেন বলে তাকে কেন তৃণমূল কংগ্রেসটাই করতে হবে, এর উত্তর তিনি পাননি। অথচ মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল, এটা কিন্তু আরজি কর কলেজ নয় যে আরজি কর কলেজ নিয়ে এত ঝামেলা হচ্ছে। ভাবছেন যে আরজি কলেজের এই ঝামেলাটা শুধুমাত্র এই আরজি কর কলেজে, তেমনটা নয়। পশ্চিমবঙ্গের যত কলেজ রয়েছে তত কলেজেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এই থাবা তারা বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং যে সমস্ত প্রফেসররা আজকে রাস্তায় নেমে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, তাদের মধ্যেই অনেকেই কিন্তু এই নেক্সাসের মধ্যে জড়িত। তাদেরকে কিন্তু ওই দুধ আর জল আপনারা আলাদা করতে পারবেন না। আসুন আপনাদের শোনাই একজন ইন্টার্ন তিনি কিভাবে ব্যাখ্যা করছেন যে কিভাবে বলা হয়েছিল ছাত্রীকে যে তোমাকে তৃণমূল করতেই হবে, তৃণমূল যদি না করো তাহলে কিন্তু তোমার একেবারে কপালে দুঃখ রয়েছে, আর তৃণমূল যদি করো তাহলে হোস্টেলে তোমার কি প্রবলেম আছে সেটা ছেড়েই দাও, তোমার জন্য আলাদা করে আমি নতুন একটা ঘর দিয়ে দেবো, আলাদা ঘর দিয়ে দেবো। অর্থাৎ তৃণমূল করলে আপনি সবকিছু ভাবেন অনৈতিক ভাবে, আর তৃণমূল যদি আপনি না করেন, আপনি যদি নিরপেক্ষ থাকার যদি কোনো রকমের চেষ্টা করেন, তাহলেই কিন্তু তৃণমূলের একেবারে রক্তচক্ষুর মধ্যে আপনাদের পড়তে হবে। এবং সব থেকে বড় প্রশ্ন, আচ্ছা এই ছাত্রীটাকেও কি ক্রমাগত চাপ দিয়ে এই তিলোত্তমার মতো তার পরিণতি হতো না তো? জানি না এই ছাত্রীর পরিণতিও কি ওই তিলোত্তমার মতো হতে পারতো। আসুন আপনারা শুনুন সেখানকার ইন্টার্নরা কিভাবে এই ঘটনাটাকে ব্যক্ত করছেন, কিভাবে তাদেরকে চাপ দেওয়া হয়েছিল। শুনুন, তাদের মুখ থেকেই শুনুন। আমাদের কলেজে যেটা হয়, আমাদের কলেজের একজন থার্ড প্রফ পার্ট 1 এর ছাত্রীকে আমাদের কলেজের 4 জন প্রফেসর, নেমলি ডক্টর সুহেনা সরকার, ডক্টর ইশিতা সেনগুপ্ত, আর ডক্টর তপন নস্কর, আর ডক্টর শ্রমিকা বিশ্বাস, এই 4 জন প্রফেসর আমাদের কলেজের একজন থার্ড প্রফ পার্ট 1 এর ছাত্রীকে ডেকে থ্রেট দেয় এবং ওই ছাত্রীকে বলা হয় যে কলেজে যদি সুস্থভাবে তোমাকে থাকতে হয় তাহলে তোমাদেরকে টিএমসিপি নামক অর্গানাইজেশনটা করতেই হবে। যদি তোমরা সেই অর্গানাইজেশনটা না করো তাহলে কলেজের বিভিন্ন জায়গায় তোমাদের প্রবলেম আসবে, তোমাদের সাপ্লি দেওয়া হবে। আর যদি তুমি ওই অর্গানাইজেশনটা করো তাহলে তুমি একাডেমিক অনেক অ্যাডভান্টেজেস পাবে, তোমার কলেজ লাইফটা অনেক স্মুথলি কাটবে। তো সেটার अगेंस्टे আমাদের সেই থার্ড প্রফ পার্ট 1 এর ছাত্রীটা প্রিন্সিপাল স্যারকে একটা কমপ্লেন, অফিসিয়াল কমপ্লেন লঞ্চ করে। সেটার अगेंस्टे প্রিন্সিপাল স্যার একটা কমিটি গঠন করে। সেই কমিটি রিপোর্ট আমরা কালকে পেয়েছি। সেই কমিটি রিপোর্টে সেই 4 জন প্রফেসরকেই দোষী পাওয়া গেছে। তারপর সেটার ভিত্তিতে আজকে একটা কলেজ কাউন্সিল মিটিং রাখা হয়েছিল। সেই কলেজ কাউন্সিল মিটিং এ আজকে ডিসাইড করা হয়েছে যে ওই প্রফেসরদের যতদিন অবধি হায়ার, মানে এই পুরো ঘটনাটা হায়ার অথরিটিকে আমাদের অথরিটি জানাবে, আর যতদিন অবধি হায়ার অথরিটি থেকে কোনো পানিশমেন্ট ঘোষণা করা হচ্ছে না ততদিন অবধি ওই প্রফেসরদেরকে সমস্ত একাডেমিক অ্যান্ড নন একাডেমিক পোস্ট থেকে এখন আসতে বারণ করা হয়েছে। শুনলেন বন্ধুরা, আমার এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে আজকে আরজি করের ওই নির্যাতিতা তিলোত্তমা তার নিজের জীবন দিয়ে কিন্তু অনেককে বাঁচিয়ে গেলেন। তার কারণ এই সমস্ত ঘটনাগুলো প্রকাশ্যে আসতেই পারতো না, এই সমস্ত ছাত্রছাত্রীরা প্রেস কনফারেন্স করে বলার সুযোগই পেত না যে তাদের মধ্যে একটা চাপ রয়েছে, তাদের প্রফেসররা তাদেরকে তৃণমূল করতে বাধ্য করাচ্ছেন, এটা তারা বলতেই পারতো না যদি এত বিরাট জনসমর্থন যদি তাদের পাশে না থাকতো, যদি এত বিরাট মিডিয়ার সমর্থন তাদের পাশে না থাকতো।
তিলোত্তমা কিন্তু একেবারে এই পরিসরটা নিজের প্রাণ দিয়ে করে দিয়ে গেছেন। সেই কারণেই যাদের যাদের সঙ্গে অন্যায় হয়েছে তারা এই মুহূর্তে সকলেই সাহসী পদক্ষেপ নিয়ে মুখটা অন্তত খুলতে পারছেন। আর যতই তারা মুখ খুলছেন, এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের দাঁত নখ বার করা মুখটা প্রকাশ্যে চলে আসছে যে কতটা ভয়ানক হতে পারে একটা রাজ্যের শাসক দল, যে শুধুমাত্রই সমস্ত জায়গায় রাজনীতি করার জন্য তারা কতটা নিচে নামতে পারেন। যে একজন ডাক্তার ছাত্রীকে থ্রেট দেওয়া হচ্ছে, তার বাবাকে পর্যন্ত থ্রেট দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে কলকাতা মেডিকেলের এই কলেজের হয়তো ওই ছাত্রীর পরিণতি ভাগ্যক্রমে তিলোত্তমার মতো হয়নি, তার কারণ তিলোত্তমার ঘটনাটা আগে ঘটে গিয়েছিল। না হলে হয়তো ওইখানেও এই ধরনের আরজিকর আরো একটা আমরা দেখতে পারতাম। তার কারণ গোটা রাজ্য জুড়ে সমস্ত কলেজগুলোতে এই তিলোত্তমা ঘটার পরিস্থিতিটা তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই আজকে আপনাদের পর্বটা শুরু করলাম এই বলে যে ফিরহাদ হাকিমের নাতনি জিজ্ঞাসা করছে না যে দাদু আমার কি হবে, আমার সঙ্গেও কি এইরকম অবস্থা হবে? উত্তরটা আপনারা বুঝতেই পারছেন যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস বা ফিরহাদ হাকিমের দল যদি ক্ষমতায় থাকে আরো বেশি কিছুদিন, তাহলে নিশ্চিতভাবে এই আশঙ্কাটা প্রত্যেকটা মহিলার জন্য বেড়েই যাবে। তার কারণ কতটা নির্লজ্জ একটা প্রশাসন হতে পারে। ডাক্তারদেরকেও কোন রাজনীতির মধ্যে নামিয়েছেন, যারা ডাক্তার প্রফেসররা তারাও ভাবুন তারা মানুষ না অমানুষ। একটা ছাত্রীকে কিভাবে চাপ দিচ্ছেন, কিসের লোভে, কত টাকা তারা পেয়েছেন বা কি কি তারা ফেসিলিটি পেয়েছেন তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, যার জন্য একেবারে ছাত্রীদের ধরে ধরে চাপ দিচ্ছেন যে তোমাকে তৃণমূল কংগ্রেস করতে হবে। একটা কলেজের সে ডাক্তার হতে গেছে, তাকে দেখুন কিভাবে চাপ দেওয়া হচ্ছে। অর্থাৎ আমাদের এই রাজ্য সরকার ভালো ডাক্তার তৈরি করবে এমন কিন্তু তাদের মানসিকতা নেই। তাদের মানসিকতা হচ্ছে ডাক্তারি পড়তে এসেছো, কতটা ডাক্তারি শিখবে সেটা তোমার ব্যাপার, বা না শিখলেও কোনো বড় ব্যাপার না। তোমাকে হয়তো রাজনীতিটা শিখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান করতে হবে। এইটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বোধহয় শেখাচ্ছে। ওই হীরক রাজার দেশের সিনেমাটা বারবার মনে পড়ে যায়, যে যেখানে পাঠশালাগুলোকে বন্ধ করে দিচ্ছেন রাজা, সেখানে আমাদেরও কার্যত এই পরিস্থিতি। এখানে হয়তো পাঠশালাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে না, কিন্তু বলা হচ্ছে যে পাঠশালাতে ওই তথাকথিত জ্ঞানের শিক্ষা আপনাদের নেওয়ার দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত রাজনীতির শিক্ষাটা নিন, তাহলেই হবে। ডাক্তার হয়ে আপনি ছুরিকাচি চালাতে পারলেন কিনা এটা বড় ব্যাপার না, ডাক্তার হয়ে আপনি জয় বাংলা বললেন কিনা, ডাক্তার হয়ে জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় বললেন কিনা, এটাই বড় ব্যাপার। আসুন একটা ছবি দেখায়, ছবিটা সত্যি খুব মর্মান্তিক বললেও কম হয়। এবং দেখুন, শিরদাঁড়াহীন এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু মানুষজন রয়ে গিয়েছে, তারা আমাদের সমাজটাকে কিভাবে দেখতে চায়। এই ছবিটা একবার একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা চটি, একেবারে সিম্বলিক একটা চটি, এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এআইটিসি সাপোর্টার্স বলে একটা ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে, এবং বিভিন্ন কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা পেজগুলো থেকে এইটা শেয়ার করছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা চটি পরিহিতা দুটো পা দেখা যাচ্ছে, এবং সেখানে হাত দিয়ে একেবারে ভালোবাসার চিহ্ন করে পাটাকে আগলে রাখা হয়েছে, এবং লেখা হয়েছে আমরা গর্বিত, আমরা দিদির ভক্ত। তারপরে নিচে লেখা হয়েছে আমাদের গুলি করে মারলেও আমরা মাকুচাটা বা ফেকুচাটা হতে পারবো না। ঠিকই, মানে এরা বলতে চাইছে যে আমাদের গুলি করে মেরে দেবেন, তা সত্ত্বেও আমরা ওই চাটা, মানে জিভ দিয়ে চাটা স্বভাবটা ছাড়তে পারবো না। এবং কোথায় চাটবেন সেই জায়গাটা বোধহয় তারা একেবারে মার্ক করে রেখে দিয়েছেন, যে পা চাটতে আমরা ছাড়বো না, সে যত অন্যায় হয়ে যাক, যত আর্জিকরই হয়ে যাক, এবং যত এই ধরনের খবরগুলো আপনাদের সামনে প্রকাশ করি না কেন, যে কিভাবে একজন ছাত্রীকে প্রফেসররা, চারজন প্রফেসর মিলে চাপ দিচ্ছে তোমাকে টিএমসিপি করতে হবে, যতই এই খবর আসুক না কেন, আমরা কিন্তু পা চেটে যাবই। তার কারণ আমরা গর্বিত দিদির ভক্ত। জানি না পশ্চিমবঙ্গে কতজন গর্বিত দিদির ভক্ত এখনো পর্যন্ত রয়ে গিয়েছেন, এবং এরা একেবারেই সমাজকে তলানিতে যত গায়ের জোর রয়েছে সেই গায়ের জোর দিয়ে টেনে নামানোর চেষ্টা করছেন। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে, তার কারণ প্রত্যেকটা সমাজে এই সমস্ত লোকজন থাকে যারা সমাজকে টেনে নামানোর চেষ্টা করে। আর আমাদের কিন্তু মেরুদণ্ড সোজা করে, আমাদের কিন্তু সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সমাজকে ওপর দিকে তুলতে হবে। এই লড়াইয়ে যারা জিতবে সেই দিকেই কিন্তু সমাজ ধাবিত হবে। আসুন আপনাদের পরবর্তী যেটা শোনাতে চাইবো, যে ওই যে ছাত্রীটি যাকে জোর করে তৃণমূল কংগ্রেস করানোর জন্য প্রফেসররা চাপ দিচ্ছিলেন, তার সম্পর্কে কি বলছেন এই ছাত্র ইন্টার্ন একজন, তিনি কি বলছেন শুনুন। যে কিভাবে, যে কেন তাকে চাপ দেওয়া হয়েছিল, হোস্টেল সংক্রান্ত কিছু তিনি বলতে গিয়েছিলেন, সেই কারণে তাকে চাপ দেওয়া হয়েছিল যে হোস্টেল নিয়ে কোনো অভিযোগ করো না, বরঞ্চ তুমি এই অভিযোগপত্র উইথড্র করে নাও, এবং তোমাকে আমরা একটা আলাদা ঘর দিয়ে দেবো, তোমাকে সব ফেসিলিটি দিয়ে দেবো, শুধু তোমাকে তৃণমূল কংগ্রেসটা করতে হবে। শুনুন দ্বিতীয় বক্তব্য। সেই সময় যে ঘটনাটা হয়েছিল, এটা
মোটামুটি জুন মাসের ঘটনা। জুন মাসে আমাদের গার্লস হোস্টেলে অ্যাকোমোডেশন নিয়ে কিছু প্রবলেম চলছিল, তো সেই ছাত্রীটা গার্লস হোস্টেলের জিএস ছিল। তখন ম্যাম যিনি যার এগেনস্টে কমপ্লেন আছে তিনি ওই গার্লস হোস্টেলের সুপার ছিলেন। তো সেই স্টুডেন্টটা ওনার কাছে গিয়ে গার্লস হোস্টেলের যখন দাবি রাখে, তখন ওকে বলা হয় যে তুই এই দাবিগুলো রাখিস না, তুই বরং টিএমসিপি কর। তুই টিএমসিপি করলে তুই গার্লস হোস্টেল কি তুই একটা সিঙ্গেল রুমও পেয়ে যাবি, এই দাবিগুলো রাখার কোনো দরকার নেই তোর। আর তারপর ওই ম্যামেরা স্টুডেন্টটাকে প্রফেসর তপন নস্করের কাছে পাঠিয়ে দেয়। প্রফেসর তপন নস্কর স্টুডেন্টকে ডাইরেক্টলি থ্রেট দিয়েছেন। থ্রেট দিয়ে বলা হয়েছে যে তুমি এগুলো কেন দাবি রাখছো, তোমাকে এটার জন্য একটা রিটার্ন অ্যাপোলজি চাইতে হবে। এবং সেই স্টুডেন্টের বাবা আমাদের একজন সরকারি হাসপাতালের কর্মচারী, তো ওনাকেও থ্রেট দেওয়া হয়েছে প্রফেসর তপন নস্করের দ্বারা যে ওনাকে ওখান থেকে বদলি করে দেওয়া হবে যদি না ওনার মেয়ে কমপ্লেনটা তুলে নেয়। তারপর সেটার এগেনস্টে সেই মেয়েটা কমপ্লেন জানায়। শুনলেন বন্ধুরা, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি। এবার আপনাদের বিচার করতে হবে, ওই যে ছবিটা দেখালাম, আমরা দিদির ভক্ত, যে যা কিছু হয়ে যাক আমরা চটি চাটতে ছাড়বো না। এইটা যদি ভাবেন যে আপনারা এই রকম স্ট্যান্ড নেবেন, তাহলে নিশ্চিতভাবে যা হওয়ার হবে। এবং আমি অবাক হয়ে যাই যে ডাক্তাররা, যে প্রফেসররা এই কাণ্ডটা ঘটিয়েছেন, তাদেরকেও নামগুলো আপনারা শুনলেন, ওই ছাত্র বললেন, আপনাদের ছবিটাও একবার দেখিয়ে দিই কোন কোন প্রফেসর এই কাণ্ডটি ঘটিয়েছেন, কারা কারা চাপ দিয়েছেন। দেখতেই পাচ্ছেন একেবারেই 4জন তলায় ছবি সহকারে প্রকাশ করা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তাদের মধ্যে হচ্ছে সুহানা সরকার, তপন নস্কর, ঈশিতা সেনগুপ্ত, মানব নন্দী। এই হচ্ছে মহাপুরুষরা যারা ওই ছাত্রীকে ক্রমাগত চাপ দিয়ে বলেছিল তৃণমূল কংগ্রেসটা করতে হবে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা অবস্থান। এবং এবং ভাবুন, এই সমস্ত ডাক্তারদের কাছে নাকি আমি আপনি দেখাতে যাই, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটে, তারা নাকি আমার আপনার শরীর ঠিক করে দেবে, তারা নাকি আমার আপনার অপারেশন করবে। বুঝতে পারছেন কতটা ভয়ানক জায়গায় আমরা পড়ে রয়েছি? যে এই সমস্ত লোকজন নিজেদের ডাক্তার বলে দাবি করে, এদের ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করা উচিত না আজকের পর্বে আপনারা বলুন। এই সমস্ত ডাক্তার যাদের নাম করা হয়েছে, অবিলম্বে এদের লাইসেন্স ক্যান্সেল করতে হবে, এই দাবিটা আজকে আপনারা তুলুন। আমাদের চ্যানেলের মাধ্যমে কমেন্ট সেকশনে তুলুন যে এদেরকে বয়কট করতে হবে। তার কারণ আপনি ডাক্তার হয়ে কোনোদিনই বলতে পারেন না যে আপনি বিজেপি করুন কিংবা আপনি তৃণমূল করুন। আপনি জোর দিতে পারেন না, কাউকে বাধ্য করতে পারেন না, কারোর উপর মানসিক চাপ সৃষ্টি করতে পারেন না। ওই ছাত্রী যদি আত্মহত্যা করতো, বা বলা যেত আপনারা আরো একটা যদি আরজিকর কাণ্ড ঘটিয়ে দিতেন, তাহলে তো কেউ ট্রেস পাবে না। জানি না এইরকমই কেউ ছদ্মবেশীরা আজকে ওই তিলোত্তমার মৃত্যু যা হয়েছে তাদের মধ্যে কেউ জড়িত কিনা। ডেফিনেটলি কেউ না কেউ তো জড়িত। সন্দেহটা তো ডাক্তাররাও করছেন যে কেউ না কেউ তো জড়িত। ভাবুন, এটা একটা কিন্তু পরিষ্কার আই ওপেনার যে কিভাবে ডাক্তাররা চাপ দেয় ওখানকার ছাত্রছাত্রীদের যে তোমাকে তৃণমূল কংগ্রেস করতে হবে। সেই কারণে কি তিলোত্তমাকে মরতে হলো? সে কি অনেক কিছু জেনে ফেলেছিল? তাকেও কি এই ধরনের চাপ দেওয়া হয়েছিল? তাকেও কি বলা হয়েছিল তোমাকে তৃণমূল কংগ্রেস করতে হবে? সেও কি রাজি হয়নি? সেই কারণে কি তাকে একেবারে এই শেষ পর্যায়ে নিয়ে গেল? এই উত্তরগুলো কিন্তু মানুষ জানতে চাইবে। আর আপনারা পশ্চিমবঙ্গের মানুষ হয়ে জেনে রাখুন যে এই তৃণমূল কংগ্রেস আমার আপনার ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাচ্ছে, ডাক্তারের মতো নোবেল প্রফেশনটাকে এরা কোথায় নামিয়ে নিয়ে গেছে, যে এদের শিক্ষার উপর জোর না দিয়ে কত ভালোভাবে মানুষের শুশ্রূষা করা যায়, কত ভালোভাবে পরিষেবা করা যায়, এই সমস্ত না শিখিয়ে কিভাবে তৃণমূল কংগ্রেস করে বারবার মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় ফিরিয়ে আনা যায়, এই শিক্ষা দেওয়া হচ্ছে এখন কলেজে। এবার ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে কতটা নিশ্চিন্তে আপনারা রয়েছেন। হ্যাঁ, যারা ওই সমস্ত চটি চাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিটাকে আগলে রেখেছেন, তাদের কথা আপনারা ছেড়ে দিন। এরা সমাজের একেবারেই আইসোলেট মানুষ। আজকেও যদি আইসোলেটেড এরা না হয়ে থাকে, আগামী দিনে নিশ্চিতভাবে এরা সমাজ থেকে আইসোলেটেড হয়ে যাবে। কিন্তু আমরা আপনারা যারা চায় সমাজটা উন্নতির দিকে এগিয়ে চলুক, তাদের নিশ্চিতভাবে প্রতিবাদে কিন্তু নামতেই হবে। তার কারণ প্রতিবাদ ছাড়া তৃণমূল কংগ্রেসকে কিন্তু হারানো যাবে না। কি বলবেন, প্রতিবাদটা হবে? আজকে কমেন্ট বক্সে লিখে জানান এবং নিশ্চিতভাবে এই পর্বটি ছড়িয়ে দিন বন্ধুদের কাছে, আপনাদের গ্রুপে যেখানে রয়েছে ছড়িয়ে দিন। সকলকে জানান কি চলছে পশ্চিমবঙ্গের বুকে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোটা এতটা গুরুত্বপূর্ণ, সেটা সকলকে অ্যাওয়ার করুন। ভিডিওটা শেয়ারও করতে পারেন চাইলে। এখনকার মতো এখানে শেষ করলাম।